প্রধান উপদেষ্টা একজন রাজনৈতিক দলের মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসে সে মতামতটা কিছুটা হলেও পরিবর্তন করেছে, এটা দৃশ্যমান। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ায়, অন্য কোনো রাজনৈতিক দল যদি আবার বৈঠক করে বলে যে আমরা অন্য কোনো সময় নির্বাচন চাই, তিনি কি তখন আবার তার সুর পাল্টাবেন? যদি সেটা না হয়ে থাকে তাহলে কেন শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসার পরে তার এই বিবৃতিটা দিতে হলো? আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে এপ্রিলে সম্ভবত নির্বাচনের একটা বিবৃতি আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছিলেন, এবং পরবর্তীতে যখন তারেক রহমানের সাথে তার বৈঠক হয় তখন একটু এগিয়ে আনার যেই বিবৃতিটা সেটাও আমরা দেখেছি। কিন্তু এক্ষেত্রে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রধান উপদেষ্টা একজন রাজনৈতিক দলের মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসে সে মতামতটা কিছুটা হলেও পরিবর্তন করেছে, এটা দৃশ্যমান। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ায়, অন্য কোনো রাজনৈতিক দল যদি আবার বৈঠক করে বলে যে আমরা অন্য কোনো সময় নির্বাচন চাই, তিনি কি তখন আবার তার সুর পাল্টাবেন? যদি সেটা না হয়ে থাকে তাহলে কেন শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসার পরে তার এই বিবৃতিটা দিতে হলো? দেখুন, আসলে দলের চেয়ে দেশ বড়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেশের মানুষ বড়, দেশের মানুষের সিদ্ধান্ত বড়। একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে পরিবর্তন করাটা আমরা আসলে ইতিবাচকভাবে দেখছি না। এখানে আসলে দেশের মানুষের দায়টাকে বড় করে দেখতে হবে। না, কোনো প্রেশার হয়েছে কিনা এটা তো আমি বলতে পারবো না, এটা প্রধান উপদেষ্টাই বলতে পারবে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে আপনি একটা দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসে আপনি আপনার যে বিবৃতি বা আপনার যেই কথা ছিল, যে কমিটমেন্ট ছিল, সেটা থেকে আপনি কিছুটা পিছিয়ে এসছেন বা সেটাকে আপনি পরিবর্তন করেছেন। তাহলে কি আপনি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক হলে অন্য রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন আরেকটু পরে চাই বা আরও আগে চাই, আপনি কি সেটাই করবেন বা সেই বিবৃতিটাই দিবেন? এটা অবশ্যই এক ধরনের প্রশ্ন তৈরি করে, এবং এটা নিরপেক্ষতা বজায় থাকলো কিনা এটা আমার বলার বিষয় না, এটা কিন্তু মানুষ এমনিতেই বুঝতে। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে আমি জুলাই আন্দোলনের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে বলতে পারেন যে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে নির্বাচনটা কাম্য হতে পারে না। নির্বাচন গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বলতে আমি আমাদের সবার কথাই বলছি যে কেউই আসলে দীর্ঘদিন নিরপেক্ষ ভোট দিতে পারেনি, কিংবা আমরা বারবার বাংলাদেশকে যে গণতান্ত্রিক দেশের কথা বলি, এটা আসলে আসলেই বাংলাদেশ কখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে নির্বাচন নিয়ে যেই কথা হচ্ছে, দ্রুত নির্বাচন দরকার অনেক নেতাকর্মীরা বলছে, কিন্তু আমরা বারবার ভুলে যাই এর বাইরেও বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন প্রথমেই যদি বলতে হয় যে আমাদের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, আপনি এখনও যদি আপনারা হসপিটালগুলোতে যে ভিজিট করেন, আপনারা দেখবেন যে আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে ঠিকমতো দেখভাল করা হচ্ছে না। এটা কিন্তু প্রতিদিনকার খবর। এবং একই সাথে যে শহীদ পরিবারগুলো রয়েছে, যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, যাদের কারণে আসলে জুলাই সফল, বাংলাদেশের আমজনতা সফল, অর্থাৎ যারা আসলে শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে হয়তো আমরা ফিরে পাবো না, কিন্তু তাদেরকে ফিরে না পেলেও যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে কিন্তু দেখভাল করার একটা দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েই যায়। কিন্তু সেই দায়টা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখিনি। আমরা দেখেছি অনেকে ব্যক্তিগত উদ্যোগে শহীদ পরিবারদেরকে সহায়তা করছে, অনেক প্রাইভেট ফাউন্ডেশন ব্যক্তিগতভাবে শহীদ পরিবারগুলোকে সহায়তা করছে, কিন্তু আমি আসলে জানি না সরকারিভাবে শহীদ পরিবারের দেখভাল কতটুকু করা হয়েছে। এই ঈদে, কোরবানির ঈদে অনেক শহীদ পরিবারে আমি নিজে গিয়েছি, কিন্তু তাদের মুখে হাসি নেই। তাহলে এই মানুষগুলোর দেখভাল করা কি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান দায়িত্ব না? এবং একই সাথে বিচারের যে কথা আমরা বারবার বলছি, আমরা সবাই বলছি যে যারা জুলাই গণহত্যার সাথে জড়িত, শুধুমাত্র জুলাই গণহত্যা না, এর আগে আওয়ামী লীগ বাংলাদেশে যে সকল গণহত্যা চালিয়েছে সেই সকল কিছুর বিচার প্রয়োজন। আমরা জানি বিচার এক বছরে কখনোই সম্ভব হবে না, বিচার কার্যক্রম শেষ করা 6 মাসেও সম্ভব হবে না, 10 মাসেও সম্ভব হবে না, কিন্তু বিচারের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত
ধরেই শুরু হতে হবে, কিন্তু সেটারও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। কেন যেই পুলিশ অফিসাররা জুলাইয়ে আমার ভাই বোনদের উপর গুলি চালিয়েছে, যাদেরকে হত্যা করেছে, তাদের 1-2 জনকে ধরে ফাঁসি দেওয়া কেন হচ্ছে না? 1-2 জনকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আমরা সেটা দেখি। তো আমি একথাই বলছি যে বিচারের যেই কার্যক্রম, সেই প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে। এবং একই সাথে আমরা বারবার যে সংস্কারের কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও সংস্কারের কথা বলে, কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমরা এখনো দেখতে পাইনি। তো এখানে যে ব্যাপারটা, সংস্কারও একই বিচারের মতোই, যে এটা 10 মাসে সম্ভব না। কিন্তু আওয়ামী লীগ যে একটা কালচার সৃষ্টি করে দিছে, আওয়ামী লীগ তো কোনো দল না, এটা আমরা মনে করি আওয়ামী একটা কালচার, যেই কালচারটা আওয়ামী লীগ বাংলাদেশে সৃষ্টি করে গেছে, আওয়ামী কালচার। এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে এই কালচারটাকে যেভাবে সে মানে কি বলে এটাকে বসিয়েছে, আমরা আসলে এটারও পরিবর্তন চাই, এটার সংস্কার চাই। তো কাজেই আসলে নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে এই যেটা বললাম, জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ে আহত যারা এবং শহীদ পরিবারদের দেখভাল করা, বিচার নিশ্চিত করা, যারা গণহত্যার সাথে জড়িত, এবং একই সাথে সংস্কারের যে প্রক্রিয়া, এগুলো শুরু করার মাধ্যমেই তারপরেই হয়তোবা সুষ্ঠু বিচারের দিকে আগানো যেতে পারে। 6 মাসে বিচার কিংবা সংস্কার কোনোটাই পুরোপুরিভাবে করা সম্ভব নয়, কিন্তু এই প্রক্রিয়াগুলো 6 মাসের মধ্যেই শুরু করতে হবে এবং কয়েকটা এক্সাম্পল সৃষ্টি করে দিতে হবে, যাতে এই প্রক্রিয়াটা চলমান থাকে। এরপরেই হয়তো নির্বাচন হতে পারে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.